সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের মহাবিশ্বে যে দুর্যোগ বয়ে যাচ্ছে করোনা, এই করোনাতে আমরা সবাই সাবধান থাকি, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, এটাই সবার কাছে প্রত্যাশা করি। তো আসো আজকে আমরা তোমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের একটা অধ্যায়। এই অধ্যায়ের পরে আমরা যে গাণিতিক সমস্যাগুলো আছে, এক নিয়মের একটা করে গাণিতিক সমস্যাগুলো আমরা আলোচনা করব। প্রথমে আমরা আপেক্ষিকতা নিয়ে আলোচনা করব, আপেক্ষিকতার যে অঙ্কগুলি আছে। তো এখানে দেখো আমি একটা অঙ্ক দিয়েছি, সবাই খেয়াল করো। ভূপৃষ্ঠে একটি রকেটের দৈর্ঘ্য 100 মিটার। রকেটটি ভূপৃষ্ঠের কোনো স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে চলতে থাকলে এর দৈর্ঘ্য 99.5 মিটার মনে হয়। রকেটের গতিবেগ কত? তাহলে এখানে দেখা যাচ্ছে যে স্থির অবস্থায় রকেটটির দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার। তাহলে আমরা এখানে আগে ডাটাগুলা লিখে নিই। স্থির অবস্থায় রকেটের দৈর্ঘ্য L0 = 100 মিটার। আর রকেটটি যখন চলতে শুরু করে তখন এর দৈর্ঘ্য কত মনে হয় বলা হয়েছে অঙ্কে? 99.5। তাহলে গতিশীল অবস্থায় রকেটের দৈর্ঘ্য L = 99.5 মিটার। আর এক্ষেত্রে আমাদের আলোর বেগ বা আলোর দ্রুতি আমরা জানি c = 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এখানে রকেটের দ্রুতি কত বা রকেটের বেগ কত বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা আইনস্টাইনের যে দৈর্ঘ্যের আপেক্ষিকতা সূত্রটা হচ্ছে L = L0 √1 - v²/c²। এখানে আমাদের ভি এর মানটা বের করতে হবে, বা আমরা এখান থেকে লিখতে পারি L² রুট তুলে দিলে আমরা লিখতে পারি 1 - v²/c²। তো এই দুইটা মান আমরা যদি বসায় দিই তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে (95.5) স্কয়ার ভাগ 100² সমান পাওয়া যাচ্ছে 1 - v²/c²। তো এখানে আমাদের ক্যালকুলেশনটা একটু বুঝে নিতে হবে। এখানে এটা ক্যালকুলেশন করলে আমরা শেষ পর্যন্ত পাই 0.99 = 1 - v²/c²। বা এখান থেকে আমরা শেষ পর্যন্ত ভি সমান বের করলে পাওয়া যায় 3 × 10⁷ মিটার/সেকেন্ড। এটাই আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ভরের আপেক্ষিকতা নিয়ে একটা গাণিতিক সমস্যা আলোচনা করব এবং তার সমাধান দেখব। সবাই অঙ্কটা আমরা দেখি। একটি ইলেকট্রন 0.99 c দ্রুতিতে গতিশীল হলে এর চলমান ভর কত? ইলেকট্রনের নিশ্চল ভর 9.1 × 10⁻³ কেজি। তাহলে এখানে আমরা যে ডাটাগুলো পাচ্ছি যে ইলেকট্রনটির স্থির ভর m0 = 9.1 × 10⁻³ কেজি। আলোর দ্রুতি আমাদের মুখস্থ, আমরা জানি আলোর দ্রুতি c = 3 × 10⁸ মিটার/সেকেন্ড। আর এখানে ইলেকট্রনটির চলমান ভর m সমান কত বের করতে হবে। তো বন্ধুরা, এখানে আমরা
এম আর এম নটের ভিতরে যে সম্পর্ক ভরের আপেক্ষিকতা, আমরা কি জানি যে কোনো বস্তুর যদি বেগ বেড়ে যায় বা দ্রুতি বেড়ে যায় তাহলে এর ভর বেড়ে যায়। তো এখানে আমরা দেখব যে চলমান ভর কত সেটা আমরা বের করব, এটা বেড়ে যাচ্ছে কিনা। তো আমরা জানি এক্ষেত্রে সূত্র হচ্ছে m ইকুয়ালস টু m নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে আমরা মানগুলো বসাই দিই। m নটের মান হচ্ছে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 ভি এর মান এখানে আমরা আলোর ইলেকট্রনের বেগ ভি সমান দেওয়া আছে 0.99 সি। এখানে সিটা হচ্ছে আলোর বেগ। তোমরা এখানে মানগুলো বসাই দিই। ভি এর মান হচ্ছে 0.99 সি। এটাকে আমরা আলাদা করে দিলে এটার পরে স্কোয়ার হয়ে যাবে, সি এর পরে স্কোয়ার হয়ে যাবে, আর নিচে থাকছে সি স্কোয়ার। সি স্কোয়ার কেটে গেলে আমাদের ক্যালকুলেশনটা করার সুবিধা হবে। তাহলে এখানে আমরা অনেক ক্ষেত্রে সমস্যায় ফেলে দিই, যে ক্যালকুলেশন করতে গিয়ে ভুল করে ফেলি। এখানে আমরা ভি সমান 0.99 সি আছে, তাহলে 0.99 উপরেও স্কোয়ার হবে, সি এর পরে স্কোয়ার হবে। আমি সি স্কোয়ার কেটে দিলে এখানে 0.99 স্কোয়ার থেকে যায়। তাহলে শেষ পর্যন্ত আমরা ক্যালকুলেশন করলে এটা আমরা এম সমান পাবো হচ্ছে সি স্কোয়ার কেটে দিই, 64.54 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। এটাই হবে ইলেকট্রনের চলমান ভর। 9.1 ছিল, এখান থেকে আমাদের 64.54, অর্থাৎ আমাদের রেজাল্ট শেষে দেখতে পাচ্ছি যে আমাদের ইলেকট্রনের চলমান ভর বেড়ে গেছে। এখন আমরা এই অধ্যায়ের সময়ের আপেক্ষিকতা যে গাণিতিক সমস্যা আছে তার একটা সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। এখানে দেখো যে একটা অঙ্কে দেওয়া আছে 25 বছর বয়সে একজন মহাশূন্যচারী মহাকাশযানে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড দ্রুতিতে চলে পৃথিবীর হিসাবে 30 বছর পর ফিরে এলেন। তার বর্তমান বয়স কত? এই অঙ্কগুলো করতে গিয়ে আমাদের শিক্ষার্থীদের একটা সমস্যা হয় যে গতিশীল সময়কে আমরা প্রকাশ করি টি দিয়ে, আর স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে যে নির্ণীত সময় সেটাকে আমরা প্রকাশ করি টি নট দিয়ে। তাহলে এই অঙ্কগুলোতে টি দেওয়া আছে না টি নট দেওয়া আছে, এটা আমরা নির্ণয় করতে গিয়ে একটু সমস্যায় পড়ে যাই। তো এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে একজন মহাশূন্যচারী পৃথিবী থেকে একটা মহাকাশ যানে চড়ে মহাশূন্যে যাচ্ছে, তাহলে পৃথিবীর সাপেক্ষে মহাশূন্যযানটি গতিশীল। তাহলে আমরা পৃথিবী থেকে ওই মহাকাশযানের বা ওই মহাশূন্যচারীর বয়স বা ভর বা সময় আমরা যদি মাপতে চাই, তাহলে যেহেতু আমাদের সাপেক্ষে ওটা গতিশীল, তাহলে আমরা পৃথিবী থেকে যে সময় মাপবো, সময়ের ব্যবধান মাপবো বা ভর মাপবো বা যে দৈর্ঘ্য মাপবো, সবগুলো হবে গতিশীল। তাহলে এখানে অঙ্কে বলে দিছে যে পৃথিবীর হিসাবে 30 বছর পর ফিরে এলেন। তার মানে আমরা দেখছি যে পৃথিবীর মানুষ, মানে পৃথিবী থেকে আমরা দেখতে পেলাম যে ওই মহাশূন্যচারী 30 বছর পরে ফিরে এলো। তার মানে আমরা যে সময়টা মাপছি সেটা হচ্ছে আমাদের সাপেক্ষে মহাকাশযানটা যেহেতু গতিশীল ছিল
তাহলে এখানে 30 বছরটা হবে গতিশীল সময়। আর তাহলে স্থির সময় কোনটা? অনেকের প্রশ্ন থাকে এখানে। মহাকাশযানে সে যখন যাত্রা করে চলতেছিল, ওই মহাকাশচারীর পাশে আরেকজন যে মহাকাশচারী ছিল, সে যদি ওর বয়স মাপে, সেই বয়সটা হবে স্থির সময়, যেটাকে আমরা বলি টি নট। বা মহাশূন্যচারী নিজে যে বয়সটা মাপবে সেটাই হবে টি নট। তোমরা অঙ্কে কিন্তু এখানে আমরা যে বয়সটা মাপা হয়েছে পৃথিবী থেকে, সেহেতু এটা হবে টি। তাহলে আমরা অঙ্কের ডাটাতে আসি। এবার এখানে ভ্রমণের শুরুতে তার বয়স কত ছিল? 25 বছর। গতিশীল অবস্থায় তার বয়স টি সমান আমরা কি লিখলাম? 30 বছর। পৃথিবী থেকে আমরা মাপছি বয়সটা, সেজন্য এটা টি হচ্ছে 30 বছর। আর মহাশূন্যচারী নিজে যে তার বয়স মাপতেছে, বা ওর পাশে যে ছিল সে যে বয়স মাপতেছে, সেটা হবে টি নট। কারণ ওনার পাশে যে ছিল তার সাপেক্ষে মহাকাশচারী স্থির ছিল, সেজন্য মহাকাশযানের ভিতরে ওর পাশের যে ব্যক্তি সে যে বয়সটা মাপবে সেটা হবে স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে সময়। মানে সেটাই আমাদের বের করতে হবে টি নট। আর এখানে মহাকাশযানের বেগ দেওয়া আছে ভেহিক্যাল টু 1.8 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর আলোর বেগ বা দ্রুতি আমরা জানি এটা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো প্রথমে আমরা এখানে আগে টি নট বের করব। এখানে অঙ্কটাতে তার বর্তমান বয়স চেয়েছে। বর্তমান বয়স টি নট, এখানে বর্তমান বয়স হবে না, আগে টি নটটা বের করে নিই। তাহলে আমরা এখানে সূত্র জানি টি ইকুয়ালস টু টি নট বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই মানগুলো আমরা যদি বসায় দিই, তাহলে এখান থেকে আমরা টি নট সমান পাবো টি ইন্টু √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, বা 30। ভি দেওয়া আছে আমাদের 1.8 × 10⁸, এটার স্কোয়ার হবে। আলোর বেগ 3 × 10⁸, তারপর সেকেন্ড, এটার স্কোয়ার হবে। এখানে ক্যালকুলেশন করলে আমরা বা টি নট সমান আমরা পাবো হচ্ছে 24 ইয়ার বা বছর। তাহলে পৃথিবী থেকে আমরা তার বয়স মাপতেছি, সে 30 বছর ঘুরে আসছে, কিন্তু ওই মহাকাশচারী বা মহাশূন্যচারী নিজে বা তার পাশের যে ব্যক্তি, সে তার বয়স কত মাপছে? 24 বছর। তার মানে বাস্তবে তার বয়স 24 বছর হয়েছে, যদি আমরা পৃথিবী থেকে তার বয়স 30 বছর মাপছি। তাহলে এখন তার মোট বর্তমান বয়স কত? মোট বর্তমান বয়স হবে, আগে তার সে কত বছর বয়সে রওনা দিয়েছিল? 25 বছর। তাহলে আমরা আগের বয়সটা 25, আর সে মহাশূন্যযানে ঘুরে আসার পরে তার বাস্তবে বয়স বৃদ্ধি পেয়েছে 24 বছরের সাথে 24 যোগ করে দেব। তাহলে আমরা কত পাচ্ছি? এটা 49 বছর। এটাই হচ্ছে ওই মহাশূন্যচারীর বর্তমান বয়স। আরও একটা অঙ্ক, একটি 100 মেগা ইলেকট্রন ভোল্টের কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ একটা ফোটনের শক্তি দেওয়া আছে এখানে, আমাকে ওই ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে শক্তির এসআই একক হচ্ছে জুল, তো এখানে শক্তিটা জুল এককে দেওয়া নাই, এটাকে আমাদের জুল বানিয়ে নিতে হবে। তো কীভাবে বানিয়ে নেব? সেজন্য আমাদের জানতে হবে, এখানে দেখো 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান 10⁶ ইলেকট্রন ভোল্ট। মেগা ইলেকট্রন ভোল্ট থেকে ইলেকট্রন ভোল্ট বানাতে হলে এটার ভিতরে সম্পর্ক, এটা 10⁶ দিয়ে গুণ করতে হবে। আবার ইলেকট্রন ভোল্ট থেকে জুল কেমনে বানাবো? 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 × 10⁻⁹ জুল।
ইলেকট্রন ভোল্টকে আমরা যদি জুল বানাতে চাই তাহলে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল দ্বারা গুণ করতে হয়। তো এখানে দেখো আমরা ফোটনের শক্তি সমান আমরা প্রথমে লিখছি 100 মেগা ইলেকট্রন ভোল্ট MEV। এটার আগে ইলেকট্রন ভোল্ট বানাচ্ছি। ইলেকট্রন ভোল্ট কেমনে বানানো হয়েছে, এটাকে আমরা 10⁻6 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে এটা ইলেকট্রন ভোল্ট হয়ে গেল। এখন ইলেকট্রন ভোল্ট থেকে জুল কিভাবে বানাবো, এই রাশিটাকে যদি আমরা এই যে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল দ্বারা গুণ করে দিই তাহলে এটা জুল হয়ে যাবে। তাহলে ওই রাশিটাকে আমরা কী করছি 1.6 ইন্টু 10⁻⁻19 জুল দ্বারা গুণ করে দিয়েছি। শেষ পর্যন্ত আমরা শক্তিটা জুলে 1.6 ইন্টু 10⁻11 জুল পেলাম। আর এখানে আমাদের চাচ্ছেটা কি কম্পাঙ্ক এফ সমান কত, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান কত। আর এখানে আমাদের যে আর রাশিগুলো লাগবে যেগুলো আমরা জানি আগে থেকে, আলোর বেগ বা দ্রুতি c = এত, আর প্লাঙ্কের ধ্রুবক h = 6.63 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। তো প্রথমে আমরা এখানে যে সূত্রটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্কের সূত্র E = hf। এখানে এইচটা প্লাঙ্কের ধ্রুবক, এখানে আমরা এফ বের করতে চাই, তাহলে আমরা এফ সমান লিখতে পারি E/h। আর আমরা এখানে E এবং h এর মান বসাই দিলে 1.6 ইন্টু 10⁻11 আর h এর মান 6.63 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এটা ক্যালকুলেশন করলে শেষ পর্যন্ত আমাদের রেজাল্ট পাবো হচ্ছে আমরা 2.41 ইন্টু 10⁻22 হার্টজ। কম্পাঙ্কের একক হার্টজ, এটাই হচ্ছে একটা অ্যান্সার। তাহলে আমরা কম্পাঙ্ক পেয়ে গেলাম। এবার আমরা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কীভাবে বের করব। আবার আমরা জানি c = f ল্যামডা, বা এখান থেকে আমরা লিখতে পারি ল্যামডা সমান c/f। তো c এর মান আমরা জানি, f এর মান আমরা উপরে পেয়ে গেছি। c এর মান 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, আর f এর মান 2.41 ইন্টু 10⁻24। শেষ পর্যন্ত ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি যে ল্যামডা কত পাচ্ছি, ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 1.24 10⁻14, 1.24 ইন্টু 10⁻14। এর একক কী হবে, মিটার। এটা একটা অ্যান্সার।